আকাশ থেকে ঘোলাটে মেঘের আবরণ সরে গিয়ে রোদের দেখা মিলে। নিজি ফারিসকে খাবার খাইয়ে দিয়ে রান্নাঘরে যায় প্লেট রাখতে। রান্নাঘর থেকে রুমে এসে নিজি তো পুরো অবাক হয়ে যায়। আপনি আসলে কি বলুন তো, এই অবস্থায় কেউ অফিস যায় নাকি? কেউ যায় না, আমি যাব। নিজি এবার আর চুপ করে থাকতে পারল না, সে ফারিসকে হুমকি দিয়ে বলল, আমি এখনই গিয়ে দাদুকে ডেকে আনব। উনিই দেখবে আপনাকে। ফারিস ভীষণ কঠিন ধাঁচের মানুষ, তাই নিজির কথাতে ফারিসের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তাই নিজি বাধ্য হয়ে রাহাত শিকদারকে ডেকে নিয়ে আসে। রাহাত শিকদার ফারিসকে আদেশ দিয়ে বলেন, দাদু ভাই, তুমি পুরোপুরি সুস্থ হওনি এখনো, তাই এই অবস্থাতে তোমাকে অফিস যেতে হবে না। রাহাত শিকদারের কথাকে কানে নিল না ফারিস। সে নিজের মতো রেডি হতে ব্যস্ত ভ্যানিটির সামনে দাঁড়িয়ে। রাহাত শিকদার অপেক্ষায় ছিল কখন ফারিসের দৃষ্টি তার দিকে পড়বে, কিন্তু ফারিস ভুলেও তার দিকে তাকায় না। শেষে রাহাত শিকদার ব্যর্থ হয়ে বলেন, আমার অফিস তোমাকে আর সামলাতে হবে না দাদু ভাই। কালকে থেকে মেয়েটা অক্লান্ত পরিশ্রম করে তোমার সেবা যত্ন করেছে, তুমি তার বিন্দুমাত্র মূল্য না দিয়ে এই অসুস্থ শরীর নিয়ে এখন আবার অফিস যাচ্ছ। তুমি আবার অসুস্থ হয়ে গেলে তো তখন আবার বেশি দিন বিছানায় পড়ে থাকতে হবে। তার চেয়ে বরং এখন 2-1 দিন রেস্ট নাও, যেন পুরোপুরি সুস্থ হয়ে যাও। রাহাত শিকদার এর কথা শুনে কিছু বলে না ফারিস। সে নিধির ঘন পাপড়ির চোখ দুটোর দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে, তা বুঝতে পেরে নিধি রাহাত শিকদারের পিছনে লুকিয়ে যায়। কিছুক্ষণ গম্ভীর থেকে ফারিস একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার কথাই রইল, এবার খুশি মনে দিন কাটাও তুমি। ফারিসের কথা শুনে হাসেন রাহাত শিকদার। তিনি আর রুমে না থেকে চলে যান। নিধিও রাহাত শিকদারের পিছন পিছন যেতে নিতেই ফারিস নিজির হাত চেপে ধরে বলল, আমি না অসুস্থ, তা আমার সেবা না করে কোথায় যাওয়া হচ্ছে শুনি। ফারিসের কথা শুনে চুপসে যায় নিজি। সে ফারিসের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত, কিন্তু ফারিসের শক্ত বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করতে ব্যর্থ হয় নিজি। অসুস্থ মানুষ কখনো এত পাগলামি করে না। আপনার গায়ে অনেক শক্তি, বাপরে। নিজির কথা শুনে ফারিস হাসে। সে নিজেকে ছেড়ে দিয়ে বলে, নিয়মিত জিমে যাই, শক্তিশালী তো হবই। ফারিসের কথা শুনে নিধি মুখ ভেঙচিয়ে বলল, শক্তিশালী দেখেই তো সকালে পড়ে যেতে নিয়েছেন, রাতে আবার আমার সব শক্তি ব্যয় করে আপনাকে সামলাতে হয়েছে আমাকে। নিজির কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না ফারিস। সে সুন্দর করে বিছানায় ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ে। ফারিস নিজিকে নিজের কাছে ডেকে বলে, দেখো তো জ্বর আছে কিনা। নিজি ফারিসের কপালে হাত দিয়ে বলে, হ্যাঁ আছে, আপনার ডক্টরের কাছে যাওয়া উচিত। ঘরে আমার ব্যক্তিগত ডক্টর থাকতে আমি কেন বাহিরের ডক্টরের কাছে যাব। ফারিসের কথা শুনতে না পেয়ে নিজি তার দিকে ভ্রুকুঁচকে তাকায়। কি বলেছেন আপনি? বলেছি, এই সামান্য জ্বরের জন্য ডক্টরের কাছে যাওয়া লাগবে না। একদিন রেস্ট নিলেই সুস্থ হয়ে যাব। আপনার ইচ্ছে, থাকেন আপনি। বলেই নিধি চলে যেতে নেয়। ফারিস নিধির হাত চেপে ধরে তাকে আটকে বলে, আমি তো আজকের দিন অফিসেই কাটাতাম, কিন্তু আমি অসুস্থ বলে তুমি জোর করে বাড়িতে থাকতে বাধ্য করলে আমাকে। সো আজকে সারাদিন তুমি আমার চোখের সামনে থেকেও নড়বে না, অসুস্থ স্বামীর সেবা করো। ফারিসের কথা শুনে নিধি তার দিকে অবাক চোখে তাকায়। সে চট করেই বলে বসল, অসুস্থ হলে বউ প্রয়োজন, আর কোনো কাজে বউকে পাত্তাও দেওয়া হয় না। নিধির কথা শুনে ফারিস তার দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। এদিকে নিধি চট করে কি বলে বসল সেটা বুঝতে পেরে সে নিজের মুখ চেপে ধরে। ফারিস তার দিকে বক্র চোখে তাকাতেই নিধি কিছুটা অপ্রস্তুত মুখে বলল, আমার হাত ছাড়ুন, পরে আসছি আমি। এখন কিছু কাজ আছে। নিধির কথাকে কানে না নিয়ে ফারিস নিধিকে বিছানায় বসতে বলে। নিধি গুটি গুটি পায়ে হেঁটে এসে বিছানায় বসে। ফারিস নিধির কোলে মাথা রেখে বলে, মাথা ব্যথা করছে। ফারিস ঠিক কি বলতে চেয়েছে তা বুঝতে ফেরে নিধি ফারিসের মাথা টিপে দিতে থাকে আলতো হাতে। তপ্ত দুপুরের অসহ্যকর গরমে ঘেমে একাকার হয়ে যায় ফারিস। নিধি সযত্নে ফারিসের শরীর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দেয়। জ্বর কমে গেছে, যার ফলে এত ঘাম দিচ্ছে ফারিসকে। হঠাৎ দরজা খুলে অয়ন প্রবেশ করল রুমে। অয়নকে দেখে নিধি কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। দরজা খোলার আওয়াজ পেয়ে ফারিসেরও ঘুম ভেঙে যায়। ফারিস নিধির কোল থেকে মাথা সরিয়ে বালিশে হেলান দিয়ে বলে, কি রে ভাই, তোর কোনো কমন সেন্স নাই?
একটা সদ্য বিবাহিত দম্পতির রুমে যে নক করে ঢুকতে হয় সেটা তো একটা ছোট বাচ্চাও জানে। ফারিসের কথা শুনে অয়ন কিছুটা অপমানিত বোধ করে, কিন্তু সে সবকে পাত্তা না দিয়ে সে গিয়ে বিছানায় বসে ব্যস্ত গলায় বলল, অসুস্থ হলি কিভাবে? নিজের খেয়াল রাখবি তো। অয়নের কথা শুনে ফারিস বিরক্ত গলায় বলল, 2022 সালে টাইফয়েড হয়েছে, তখনও তো একবার দেখতে এলি না। 24-এ যখন সামান্য জ্বর হলো তখন পইপি করে চলে এলি। আসলে তোর মতলবটা কি রে বলতো? তোছাড়া তোর ভাবি আছে তো আমার দেখাশোনা করার জন্য। ফারিসের ঠান্ডা মাথায় করা অপমান শুনে চুপসে যায় অয়ন। তবুও হাসি মুখে বলে, বন্ধুর বিপদে তো বন্ধুই এগিয়ে আসবে নাকি? অয়নের কথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসে ফারিস। নিধি, দাদা ভাইকে ডেকে দাও, অয়ন গল্প করুক ওদের সাথে। ফারিসের কথা শুনে অয়ন চট করে বলে বসল, ওরা তো বাড়িতে নেই। অয়নের কথা শুনে ফারিস তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। কই গেছে? জানি না। অয়নের প্রতি প্রচুর বিরক্ত ফারিস, না জানি এখন আবার কোন কুবুদ্ধি নিয়ে বাড়িতে প্রবেশ করেছে এই ছেলে। ছোটবেলা থেকেই অয়ন ছিল সুবিধাবাদী মানুষ। যেখানে নিজের লাভ হবে সেখানে ওত পেতে থাকবে। নিধি, খাবার দাও তো, ক্ষুধা লেগছে। অয়ন, চল ডাইনিং টেবিলে গিয়ে বসি। ফারিসের কথা শুনে বাধ্য মেয়ের মতো নিধি সবাইকে খাবার দিতে যায়। সবাইকে খাবার বেড়ে দিয়ে নিধি একপাশে দাঁড়ায়। তা দেখে ফারিস ভ্রু কুঁচকে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো, আমাকে খাইয়ে দিতে হবে সেটা কি ভুলে গেছো নাকি? ফারিসের ধমক খেয়ে নিধি অয়নের কথা আর চোখে তাকিয়ে বলল, এখানে। নিধির কথা শুনে অয়ন চট করে বলে বসল, ভাবির যখন ভালো লাগছে না তখন নিজের হাতেই খেয়ে নে, না হলে আমি তোকে খাবার খাইয়ে দিই। অয়নের কথা শুনে নিধি জোরে হেসে উঠে। তা দেখে ফারিস নিধির দিকে রক্তিম চোখে তাকিয়ে বলে, আমার বউ থাকতে আমি কেন অন্য কারো হাতে খাবার খাবো? নিধি যা বলেছি তা কি তুমি করবে? ফারিসের কথা শেষ হতে না হতেই নিধি ফারিসের পাশের চেয়ারটা টেনে বসে পড়ে তাকর খাবার খাইয়ে দেওয়ার জন্য। খাবার খেতে খেতে ফারিস বলল, আজকের রান্নাটা অনেক মজা হয়েছে। ফারিসের কথা শুনে অয়ন বলল, কই অত মজা তো হয়নি। অয়নের কথা শুনে ফারিস তার দিকে বিরক্তি ভরা নয়নে তাকিয়ে বলল, মজা লাগবে কিভাবে তোর কাছে? তুই তো আর তোর বউয়ের হাতে খাবার খাচ্ছিস না। সারাদিন ক্লাবের মেয়েদের সাথে ডিনার করে করে তোর রুচিটাই নষ্ট হয়ে গেছে। তাই খাবারের ভালো টেস্ট পাচ্ছিস না। খাবারের ভালো টেস্ট পাওয়ার জন্য বিয়ে কর, তারপর বউয়ের হাতে খাবার খেয়ে দেখিস খাবারে কেমন আলাদা একটা টেস্ট আসে। ফারিসের কথা শুনে নিধি হতভম্ব হয়ে যায়। এই লোক কি আসলেই পাগল হয়ে গেছে কি না তাই ভাবছে সে। নিধি আর অয়ন মুখোমুখি দাঁড়িয়ে আছে। অয়নের ঠোঁটে বাঁকা হাসি। সে নিধির দিকে কিছুটা অসহায় চোখে তাকিয়ে বলল, আমি কি কখনো তোমার খারাপ চাই নিধি? ফারিস তোমার জন্য পারফেক্ট পুরুষ নয়। অয়নের কথা শুনে নিধি তার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, আমার জন্য কে সঠিক আর কে ভুল সেটা আপনাকে বলতে হবে না। পারফেক্ট এর থেকে পার্মানেন্ট কেউ দরকার, সে হলো ফারিস। কেউ একজনও তো ছিল আমার জীবনে পারফেক্ট, কই সে তো আর আমার জীবনে পার্মানেন্টলি থেকে যায়নি। নিধির কথা শুনে অয়ন বিড়বিড় করে বলল, তুই যখন আমার হলি না, তখন আমি তোকে কিভাবে ফারিসের হতে দিই বল? অয়নের কথা বুঝতে না পেরে নিধি তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে সে আবার বলল, ফারিস তোমাকে ভালোবাসে না নিধি, তার মনে তো অন্য এক নারীর রাজত্ব করছে। দেখো না ফারিস তোমাকে কেমন ধমক দেয়, শুধু শুধু রাগারাগি করে তোমার সাথে। এসব কি আর এমনি এমনি করে কেউ? অয়নের কথা শুনে নিধি হতভম্ব হয়ে যায়। তবুও সে নিজেকে সামলিয়ে বলল, কে বলেছে উনি আমার সাথে খারাপ বিহেভ করছে? উনার থেকে কেউ আমাকে বেশি ভালোবাসতে পারবে না। আপনি আমাকে এসব ভুয়া তথ্য দিয়ে উনাকে আমার কাছে খারাপ বানাতে পারবেন না। তাই দয়া করে এখান থেকে চলে যান প্লিজ, উনি এখনই চলে আসবে বাড়িতে। নিধির কথা শুনে অয়ন এক পাও নড়ল না, বরং সে আরো শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে তার পকেট থেকে মোবাইল বের করে নিধির দিকে ধরে বলল, আমি যদি তোমাকে ভুলভাল খবরই দিয়ে থাকি, তাহলে এসব ছবি কি মিথ্যে? মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে নিধির চোখ ছলছল করে উঠল। মোবাইলের স্ক্রিনে ফারিস আর একটা সুন্দরী নারী একে অপরকে জড়িয়ে ধরে হাস্যজল দৃষ্টিতে তাকানো একটা ছবি। নিধি মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বলল, এসব বন্ধ করুন। আপনার মতো দুমুখ মানুষকে অন্তত আমি বিশ্বাস করব না। প্রথমে ফারিসকে আমার নামে বাজে কথা বলেছেন, যখন দেখেছেন ফারিস আপনাকে
পাত্তা দিচ্ছে না তখন এবার আমাকে ওনার সম্পর্কে ভুলভাল খবর দিচ্ছেন। দয়া করে আপনি চলে যান এখান থেকে। নিজের কথা কানে না নিয়ে অয়ন ফারিস আর মেয়েটার একনাগাড়ে ছবিগুলো দেখাতে ব্যস্ত। দেখো, একজন আরেকজনকে কেমন ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে আছে। যে ছেলে অন্য একটা মেয়ের সাথে এত ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছে, সে কি করে তোমাকে ভালোবাসবে? আসলে আমার মনে হয় ফারিসের চরিত্রের সমস্যা আছে। অয়নের কথা শুনে নীতি তার রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। সে সজোরে অয়নকে একটা চড় দিয়ে বলল, নেক্সট টাইম আমার সামনে আমার স্বামীকে নিয়ে এসব বাজে কথা বলবেন না। আমার স্বামী কেমন তা আমি বুঝে নিব। আমার স্বামীর চরিত্রের সার্টিফিকেট আপনাকে দিতে হবে না। আমরা তো আপনাকে মাস শেষে কোনো বেতনই দিই না, শুধু শুধু কেন আপনি আমাদের পিছনে কামলার মতো খাচ্ছেন? নিজির কথা শুনে অয়ন রক্তিম চোখে তার দিকে তাকিয়ে নিজির হাত চেপে ধরে বলল, তোর যখন এতই বিশ্বাস তোর বরের উপর, তাহলে তোর বরকে জিজ্ঞেস করিস অবন্তীকে। জিজ্ঞেস করিস অবন্তী কি তার বিয়ে করা বউ না? কেন অবন্তীর সাথে ফারিসের বিয়ের কথা লুকিয়েছে সেটাও জিজ্ঞেস করিস। কেনই বা তোদের বিয়েতে কোনো লোককে জানায়নি এবং কোনো অনুষ্ঠান করেনি? তারপর আসিসা। অয়নের কথা আর শেষ হতে পারল না, তার আগেই অয়ন মাটিতে লুটিয়ে পড়ল। ফারিস নিজিকে ধমক দিয়ে বলল, রুমে যাও। ফারিসের কথা যেন নিজির কানে পৌঁছায় না, সে তো অয়নের কথা শুনেই থমকে যায়। ফারিস অয়নকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে নিজির হাত চেপে ধরে রুমের দিকে নিয়ে যায়। তোমাকে বলেছি নামি অয়নের থেকে দূরে দূরে থাকবে, তারপরেও কেন তুমি ওর সাথে কথা বলেছ? নিজি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে ফারিসের সামনে। ওর সাথে কথা না বললে কি আর বুঝতে পারতাম যে আপনার একটা সুন্দর অতীত রয়েছে? আর আপনি আমাকে এভাবে ঠকাবেন আমি ভাবতে পারিনি। নিজির কথা শুনে ফারিস নিচের দিকে তাকিয়ে আছে। ফারিস নিজির হাত চেপে ধরে শান্ত গলায় বলল, আমি তোমাকে ঠকাইনি নিজি। আমি কি করেছি? আমি তো চেষ্টা করছি আমাদের সম্পর্কটাকে মেনে নেওয়ার। নিজি ফারিসের কথা শুনে কঠিন গলায় বলল, বিয়ে করা বউকে মেনে না নেওয়ার কি আছে? মেনে নেওয়ার চেষ্টা কি? সারাদিন রাগারাগি, ধমক দেওয়া এসব। আপনার যখন বিয়ে করা বউকে মেনে নিতে কষ্টই হবে তাহলে বিয়ে করেছেন কেন আমাকে? নিজির কথা শুনে ফারিস তাচ্ছিল্যের হাসি হেসে বলল, প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা আর দেখে না। ফারিসের কথা নিজির কানে পৌঁছায় না। অবন্তীকে, উনি কি আপনার বিয়ে করা বউ না? নিজির কথা শুনে ফারিস হুট করে রেগে যায়। সে তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে নিধিকে একটা চড় দিতে গিয়ে আবার হাত গুটিয়ে ফেলল। যে সব বিষয় জানো না, সেসব বিষয় নিয়ে কথা বলতে এসো না। এর পরিণাম কিন্তু ভালো হবে না। থেমে গেলেন কেন? মারলেন না কেন আমাকে? সেই প্রথম থেকেই তো কিছু বলতে গেলে ধমক দিয়ে থামিয়ে দেন। এর পরিণাম কি খারাপ হবে শুনি তো। আজকে অন্তত আমি চুপ করে থাকতে পারবো না। অবন্তী কি হয় আপনার আমাকে বলুন। অবন্তী কে হয় সেটা জানে কি মহাভারত অশুদ্ধ করে ফেলবে নাকি? এই 1 মাসে আমি যতটা পেরেছি তোমাকে তোমার মতো করে মেনে নিতে, তারপরেও যদি তোমার মনে হয় আমি তোমার হাজবেন্ড হিসেবে যোগ্য নয়, তাহলে তুমি চলে যেতে পারো। আমি তোমাকে আটকাবো না। ফারিসের কথা শুনে নিধির চোখ বেড়ে নোনাজল গড়িয়ে পড়ে, সেদিকে দৃষ্টি নেই ফারিসের। রাগে থরথর করে কাঁপছে ফারিস। 1 মাস হলো আমাদের বিয়ের বয়স, এখনই বলছেন ছেড়ে দেওয়ার কথা। আসলে বলবেনই তো, আমার জন্যই তো আপনার আর অবন্তী নামের মেয়েটার প্রণয়ের পূর্ণতা পাচ্ছে না বোধহয়। বেশি হয়ে যাচ্ছে নীতি, বলেছি কিন্তু ওকে নিয়ে কথা না বলতে। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। জানি না তো জানান আমাকে কি হয়েছে। আমি তো জানতে চাই কি হয়েছে। আমার তো অধিকার আছে জানার। নিজির কথার জবাব দেয় না ফারিস। নিজি চোখের পানি মুছতে মুছতে বলল, যে সম্পর্কে একে অপরের প্রতি বিন্দু পরিমাণ বিশ্বাস নেই, আমি অন্তত সেই সম্পর্কে থাকতে চাই না। নিজির কথা শুনে রেগে ফারিস চট করে বলে বসল, তো থেকো না, আমি তো থাকতে বলিনি। ফারিসের কথা শুনে নিধি হাসার চেষ্টা করে বলল, তবে তাই হোক, কোনোদিন আমি জোর করে কিছু পেতে চাইনি। আর চাইবও না। ভালো থাকবেন আপনি আপনার মতো করে। এই কয়েকদিনে আমার জন্য আপনাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। এখন আর কিছু সহ্য করতে হবে না। চেষ্টা করব আর কোনোদিন যেন আপনি আমার দেখা না পান। বলি নিধি তার কাপড়চোপড় গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে নিধির যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ফারিস। তার যে কিছুই করার নেই। পরন্ত বিকেল,
সূর্য প্রায় ডুবে গেছে। পাখিরা ব্যস্ত হয়ে তাদের নিরে ফিরছে। সেদিকে নজর নেই নিধির। সে নিস্তব্ধ হয়ে রাস্তার পাশের একটা বেঞ্চে বসে আছে। হুট করে নিধির সামনে তিনটা ছেলে এসে দাঁড়ায়। পরিস্থিতি বেগতিক দেখে নিধি চুপসে যায়। সে ঠিক কি করবে বুঝে উঠতে পারল না। তার আগেই তিনটা ছেলের মধ্যে একজন নিধির দিকে একটা জ্বলন্ত সিগারেট ছুঁড়ে মারে। জ্বলন্ত সিগারেটটা এসে নিধির পায়ে পড়ে। তিনজনের মধ্যে থেকে একটা ছেলে এগিয়ে এসে নিধির হাত ধরতে যেতে ভয়ে ছেলেটার চোখমুখ চুপসে যায়। তিনটা ছেলেই দৌড়ে সেই স্থান ত্যাগ করে। পুরো ব্যাপারটা যেন নিধির মাথার উপর দিয়ে গেল। কি হয়েছে সেটাই বুঝতে পারল না সে। হঠাৎ ছেলেগুলোর পরিবর্তন দেখে বেশ অবাকই হয় সে। নিধি আর দেরি না করে একটা রিকশা দাঁড় করিয়ে উঠে পড়ে। এখান থেকে কিছুটা দূরেই নিধির একটা ফ্রেন্ডের বাসা আছে। সেখানেই আপাতত 2-1 দিন থাকবে ভেবেছে নিধি। নিধি রিকশায় উঠে যেতেই গাছের আড়াল থেকে একটা ছেলে বের হয়ে আসে। কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেয় ইকরা। দরজা খুলে প্রাণপ্রিয় বান্ধবীকে দেখে খুশিতে চোখ ছলছল করে উঠে ইকরার। সে এক হাতে নিধিকে জড়িয়ে ধরে কান্নাভেজা কণ্ঠে বলে, বলি তো গিয়েছিস তোর মিতাকে। কতদিন বলেছি ঢাকা এসে কয়েকটা দিন আমার সাথে থেকে যা। আমার একা একা ভালো লাগে না এখানে। তুই শুনলি কই সেটা? আজ হঠাৎ করে এত বছর পর তোকে দেখে সত্যিই আমার খুব আনন্দ হচ্ছে। ইকরার কথা শুনে নিধি হেসে ফেলে। আনন্দ হচ্ছে? তো কাঁদছিস কেন? নিধির কথা শুনে হেসে ফেলে ইকরা। সে দরজার সামনে থেকে সরে গিয়ে নিধিকে ঘরে ঢোকার জন্য জায়গা করে দেয়। অনেক দিন পরে পুরনো বান্ধবীকে ফিরে পেয়ে দুজনেই গল্পে মেতে ওঠে। গল্প করতে করতে নিধি তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ইকরাকে খুলে বলে। এতে ইকরা কিছুটা ব্যথিত হয়ে বলল, কি মানুষ রে বাবা, তুই তো ওই অয়নসলার কথা তোর বরকে বলেছিস। তাহলে তোর বড় ওই মেয়েটার সম্পর্কে তোকে বললে কি এমন ক্ষতি হতো? আসলে আমরা মেয়েদের কেউ আপন ভাবতে চায় না। কিছু থেকে কিছু হলেই গায়ে হাত তুলবে, নয়তো বাড়ি থেকে বের হয়ে যেতে বলবে। ইকরার কথা শুনে নিধি তাচ্ছিল্যের হাসি হেসে বলে, সব ছেলে এমন না রে। কিছু কিছু পুরুষ আছে যারা মন উজাড় করে ভালোবাসতে জানে। সেই পুরুষদের সঙ্গী আসলে ভাগ্যবান। আচ্ছা বাদ দে, তোর বর কি করে? নাম কি? নিজেদের একটা কোম্পানি আছে, উনার নাম ফারিস। নিধির কথা শুনে ইকরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কি বলিস? পুরো নাম কি? তোর জিজুর অফিসের বসের নামও ফারিস। নিধি ইকরার কথাকে হেসে উড়িয়ে দিয়ে বলল, দুনিয়াতে কত ফারিস আছে। আর আমার মনে হয় না জিজু উনার মতো হম্বিতম্বি করা মানুষের অফিসে কাজ করবে। আরে তুই বল না প্লিজ। মেহরাব ফারিস শিকদার। নিধির কথা শুনে ইকরা পুরো হতভম্ব হয়ে যায়। তবুও ইকরা সেটা নিধিকে বুঝতে না দিয়ে বলল, আচ্ছা বাদ দে, তোর যতদিন ইচ্ছে এখানে থাকতে পারিস। আমারও ভালো লাগবে। তাছাড়া তোর জিজু তো সারাদিন অফিসেই থাকে। ইকরার কথা শুনে নিধি তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলল, ধন্যবাদ দোস্ত। আর দোয়া কর আমি যেন খুব শীঘ্রই একটা জব পেয়ে যাই। বাড়িতে গেলেও তোলা তথ্য দিয়ে বের করে দিবে। এর চেয়ে একটা জব খুঁজে নিজের খরচ নিজেই বহন করি। তোর পরিবারটা কেন যে তোর সাথে এমন করে কে জানে। বাদ দিয়ে এসব। আচ্ছা, ইকরাদের ফ্ল্যাটে 2টা বেডরুম আর একটা গেস্ট রুম আছে। ইকরা আর তার বর একটা বেডরুমে থাকে, আর অন্য বেডরুমটা নিধিকে থাকতে দেয় ইকরা। ইকরা নিধির রুমে এসে তাকে ডিনার করতে ডাকে। নিধিও বাধ্য মেয়ের মতো ইকরার সাথে ডাইনিং টেবিলে গিয়ে বসে। খাবার খেতে খেতে ইকরা নিধির চাকরির ব্যাপারে কথা উঠায়। ইকরা তার বরকে বলল, তুমি দেখো না নিধির জন্য কোনো চাকরি পাও কিনা। ওর এখন একটা জবের অনেক প্রয়োজন। ইকরার কথা শুনে তার বর পিয়াস মাথা নেড়ে বলল, চাকরি চাইলেই তো পাওয়া যায় না, একটু অপেক্ষা করতে হবে। তা নিধি তুমি কোন ক্লাসে পড়ো? অনার্স 2য় বর্ষে। নিধির কথা শুনে পিয়াস বলল, যদিও চাকরি পাওয়াটা একটু কষ্টে হয়ে যাবে, তবুও চেষ্টা করব আমি। পিয়াসের কথা শুনে নিধি তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। খেতে খেতে নিধি আর পিয়াস কুশল বিনিময় করে নেয়। পরদিন অফিসে যেতেই পিয়াসের বস তাকে ডেকে পাঠায়। এদিকে হুট করে বস ডেকে পাঠিয়েছে শুনে ভয়ে চুপসে যায় পিয়াস। কি ভুল করেছে সেটাই ভাবতে ব্যস্ত সে। এসব ভাবতে ভাবতেই দ্বিতীয়বার আবার একজন এসে তাকে বলল বস তাকে ডাকছে। এবার আর বসে না থেকে পিয়াস গুটি গুটি পায়ে হেঁটে বসের কেবিনের সামনে যায়। দরজার সামনে দাঁড়িয়ে পিয়াস ভীতু গলায় বলল, কামিং স্যার। পিয়াসের কথা শুনে তার দিকে তাকায় ফারিস। ফারিসের চোখগুলো লাল হয়ে আছে,
মনে হয় না রাতে ঘুমিয়েছে সে। ফারিস ইশারায় পিয়াসকে আসতে বলে। ফারিস বেশ শান্ত গলায় বলল, বসো। ফারিসের এত শান্ত গলায় কথা শুনে পিয়াস এবার সত্যিই ভয় পেয়ে যায়। কে জানে এখন তার উপর দিয়ে কোন ঝড় বয়ে যাবে। কি আশ্চর্য, বসতে বলেছি তো। ফারিসের ধমক খেয়ে পিয়াস তাড়াতাড়ি চেয়ার টেনে বসে পড়ে। ফারিস কলম হাতে নিয়ে নাড়াতে নাড়াতে বলল, কালকে তুমি একজন অপরিচিত নারীকে তোমার বাসায় আশ্রয় দিয়েছ তাই না? ফারিসের কথা শুনে হতবাক হয়ে যায় পিয়াস। যে লোক কাজ ছাড়া কোনোদিন ভালো আছো সেটা জিজ্ঞেস করেনি, সেই লোক কি না এসব আজাইরা ব্যাপার নিয়ে কথা বলছে? অপরিচিত না স্যার, ও আমার ওয়াইফের বান্ধবী। আচ্ছা আচ্ছা বুঝলাম, তা কেন তোমাদের বাসায় থাকছে সে? ফারিসের কথার জবাবে ঠিক কি বলবে পিয়াস ভেবে ফেল না। ওর সৎ মা ওকে অনেক অত্যাচার করে, আর তার বড় অন্য নারীতে আসক্ত। এই অবস্থাতে তার থাকার মতো কোনো জায়গা নেই, তাই জব পাওয়া পর্যন্ত আপাতত আমাদের বাসায় থাকবে। আমরাই ওকে বলেছি থাকতে। পিয়াসের কথা শুনে রাগে থরথর করে কাঁপছে ফারিস। সে টেবিলের উপর একটা ঘুষি মেরে বলল, আমার বউ চাকরি করবে। ফারিসের কথা শুনে হতভম্ব হয়ে যায় পিয়াস। ফারিস কি বলছে পিয়াস কিছুই বুঝতে পারল না। কি বলছেন স্যার? আপনি বিয়ে করেছেন, আর আপনি এত রেগে যাচ্ছেন কেন? পিয়াসের কথা শুনে ফারিস নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, নিজেই আমার বউ, পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে। উইচি, তার অয়নকে তো তুমি চেনোই। ও গিয়ে আমার ওয়াইফকে যা নয়তো তা বানিয়ে বানিয়ে বলেছে। আমি ওর আগের মাথায় নিধির সাথে অনেক খারাপ বিহেভ করেছি, যার কারণে ও বাড়ি থেকে চলে এসেছে। ফারিসের কথা শুনে তো পিয়াস একদম অবাক হয়ে গেছে। এখন আপনি কি ম্যামকে ফিরিয়ে আনতে যাবেন? পিয়াসের কথা শুনে ফারিস চুপ করে থাকে, কোনো জবাব দেয় না সে। আমি জানি নিধি কোনোদিনই আর আমার কাছে ফিরে আসবে না। ও সহজে রাগে না, অনেক শান্তশিষ্ট একটা মেয়েও, কিন্তু একবার রেগে গেলে তা আর কমবে না জানি। পিয়াস, আমি ওকে হারাইতে চাই না ভাই, তুমি প্লিজ কিছু একটা করো। ফারিসের এরকম অসহায় চেহারা দেখে পিয়াস তো পুরোই হতভম্ব হয়ে যায়। সে কিভাবে ফারিসকে সাহায্য করবে সেটাই ভাবছে। ড্রয়িং রুমে বসে বসে নিধি টিভিতে টম এবং জেরি দেখছে। ইকরা রান্নাঘরে রান্না করছে। নিধি অবশ্য তাকে সাহায্য করতে চেয়েছে, কিন্তু ইকরা জোর করে তাকে রান্নাঘর থেকে বের করে দেয়। তাই বাধ্য হয়ে নিধি টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। ইকরা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, নিধি দেখ তো কে এসেছে। নিধি কোলের উপর থেকে রিমোটটা রেখে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে নিধি পুরো হতভম্ব হয়ে যায়। রাগে ফুঁসতে থাকে নিধি। দরজার বাহিরে ফারিস আর পিয়াস দাঁড়িয়ে আছে। ফারিসকে দেখে নিধি কিছুটা রেগে যায়। নিধি রেগে গিয়েই দরজার সামনে থেকে সরে যায়। নিধি সরে যেতেই পিয়াস আর ফারিস বাসায় প্রবেশ করে। নিধি কিছুটা ক্ষিপ্ত সুরে পিয়াসকে বলল, এসব কি ভাইয়া? উনি কিভাবে জানলেন আমি এই বাসায় থাকি? আর উনি আপনার সাথেই বা কেন? নিধির কথা শুনে ফারিস তার দিকে শান্ত চোখে তাকায়। পিয়াস ইশারায় নিধিকে চুপ করতে বলে। ড্রয়িং রুম থেকে চেঁচামেচির আওয়াজ শুনে ইকরা রান্নাঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। ইকরা ফারিসকে দেখে ইশারায় পিয়াসকে জিজ্ঞেস করে কে এই ব্যক্তি। আমার বস। পিয়াসের কথা শুনে ফারিস নিধির দিকে তাকিয়ে বলল, নিধির জামাই আমি। ফারিসের কথা শুনে নিধি বিষম খায়, আর ইকরা উৎফুল্ল হয়ে বলল, আরে বসুন ভাইয়া, আমি কফি বানিয়ে আনছি। বলেই ইকরা রান্নাঘরে চলে যায়। নিধিও দাঁড়িয়ে না থেকে ইকরার পিছন পিছন যায়। ফারিস নিধিকে বাধা দিয়ে বলল, তোমার সাথে কিছু কথা ছিল আমার। আশা করি তুমি কিছুটা সময় দিবে আমাকে। ফারিসের কথা শুনে পিয়াস নিধিকে বলল, স্যারকে রুমে নিয়ে যাও, আর তোমাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। নিধি সবার সামনে সিন ক্রিয়েট করতে চাচ্ছে না, তাই সে বলল, আচ্ছা। নিধির কথা শুনে চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল ফারিসের। নিধি গুটি গুটি পায়ে হেঁটে রুমে চলে যায়। ফারিসও তার পিছন পিছন যায়। রুমে এসেই নিধি ফারিসের দিকে রেগে বলল, আমাকে কি শান্তিতে বাঁচতে দিবেন না আপনি? আপনার জন্য কি আমি মরেও শান্তি পাব না? চেঁচিয়ে কথা বলুন না আমার সাথে। কি হবে চেঁচিয়ে কথা বললে? বড় জ্বর একটা মারবেন, আর কি করবেন? খুব করবেন, করুন তাহলে, অন্তত এই বিষাদময় জীবন থেকে রেহাই পাবো আমি। নিধির কথা শুনে ফারিসের মুখে তিমির নেমে এলো। সে মুখটা থমথমে করে বলল, যতটুকু বলা উচিত ঠিক ততটুকুই বলবা। আমি আমার কথা বলতে তোমার থেকে সময় চেয়েছি,
তোমার জোর গলায় কথা শোনার জন্য না। ফারিসের কথা শুনে নিধি তার দিকে বিরক্তি ভরা নয়নে তাকায়। কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমার সময় নেই এত আজাইরা আলাপ করার জন্য। নিধির কথা শুনে ফারিস বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সামান্য ছোট একটা ব্যাপার নিয়ে তোমার উচিত হয়নি এভাবে বাড়ি থেকে চলে আসা। অবন্তী আমার এক্স গার্লফ্রেন্ড, ওর সাথে আমার 4 বছরের প্রেম। আমাদের বিয়েও ঠিক হয়েছে। কিন্তু বিয়ের দিন অবন্তী ওর বেস্ট ফ্রেন্ড সাদিফের সাথে পালিয়ে যায়। রিলেশন চলাকালীন সাদিফকে নিয়ে প্রায় আমাদের মধ্যে ঝগড়া হতো, কিন্তু অবন্তী সবসময় বলতো সাদিফ শুধু ওর বেস্ট ফ্রেন্ডই, অন্য কোনো সম্পর্ক নেই। ওর সব কথা মেনে নিয়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমি। এতে প্রথমে অবন্তী রাজি না হলেও পরে রাজি হয়। তারপর শুরু হয় আমাদের বিয়ের তোড়জোড়। এর মধ্যে বিয়ের দিন অবন্তীর মনে হলো সে আমাকে ভালোবাসে না, সাদিফকে ভালোবাসে। তাই সাদিফ আর অবন্তী পালিয়ে বিয়ে করে নেয়। আমার সাথে তো অবন্তী খুব নিখুঁতভাবে টাইম পাস করে গেছে। এখন বর্তমানে অবন্তী কানাডায় থাকে। সাদিফের সাথে তার ডিভোর্স হয়ে যায় বিয়ের 1 বছর পরেই। অবন্তীর করা বিশ্বাসঘাতকতা আমি ঠিকভাবে নিতে পারিনি, সেই নিয়েই ডিপ্রেশনে চলে যাই আমি। এই ডিপ্রেশন থেকে বের হতে আমার বেশ সময় লেগেছে। ডিপ্রেশন থেকে বের হলেও আগের সেই চঞ্চল মেহরাব ফারিস শিকদার হয়ে উঠতে পারিনি আমি। নিজেকে গুটিয়ে নিয়েছি মানুষের কাছ থেকে। একা থাকতে থাকতে একদম খিটখিটে মেজাজের হয়ে গিয়েছি। এই শক্ত মানুষটার মনটা যে কতটা ক্ষতবিক্ষত হয়ে আছে তা তুমি বুঝতে পারবে না নিধি। কেউ অবন্তীর কথা বললেই পুরনো কথাগুলো আমার মনে পড়ে যায়। আমি নিজেকে ঠিক রাখতে পারি না তখন। আর তুমি অয়নের বানোয়াট কথা শুনে আমাকে বিচার করেছ। ফারিসের কথা শুনে নিধি কিছু বলল না। তার কাছে ফারিসের কথাগুলো সম্পূর্ণ বানিয়ে বলা মনে হচ্ছে। তাই সে এ ব্যাপারে আর কোনো কথা বলতে চায় না। আপনার কথা শেষ হলে এবার আসতে পারেন। নিধির কথা শুনে ফারিস তার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তোমার কিছুই বলার নেই। কি বলার থাকবে? এই কথাগুলো এখন না বলে কালকে বললে কি হতো? তাহলে তো এত কিছু হতো না। তাছাড়া যা হয়েছে ভালোই হয়েছে। এই কারণে আপনার আসল চেহারাটা তো দেখতে পেলাম। আমার প্রতি আপনার কেমন বিশ্বাস তাও দেখলাম। জীবনে ভুল করলে একটাই করেছি, সেটা হলো গরিব ঘরে জন্ম নিয়ে। বিয়ের আগে বাবার বাড়িতে শুধু অবহেলা পেয়েছি, ভেবেছি বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে স্বামীর বাড়ি থেকেও শুধু অবহেলায় পেয়েছি। শুনুন মিস্টার মেহরাব ফারিস শিকদার, আমি এতটাও অবহেলিত না যা আপনারা ভাবছেন। এখন আর আমি পিছনে ঘুরে দাঁড়াতে চাই না, সামনের দিকে এগিয়ে যেতে চাই। একা সংগ্রাম করে হয়তো সুখে বাঁচব নয়তো মরব, তবুও আর কারো কাছে বোঝা হয়ে থাকতে চাই না। একদিন হয়তো আমি হারিয়ে যাব, তখন সবাই ঠিকই আমাকে খুঁজবে, আমার অস্তিত্ব খুঁজে পাওয়ার চেষ্টা করবে। কিন্তু পাবে না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। নিধির কথা শুনে ফারিস অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আজ অনেকদিন হলো দাদা ভাই আর দাদি বাড়িতে নেই। তারা যখন ফিরে আসবে আমি তাদেরকে কি জবাব দিব? ফারিসের কথা শুনে নিধি তার দিকে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি তো জানতাম আপনি তাদের জন্যই আমাকে ফিরিয়ে নিতে এসেছেন। আমার জন্য না, আপনার মনে বিন্দু পরিমাণ ভালোবাসাও জন্মায়নি। আমি ভেবেছি আমার ভালোবাসা দিয়ে আপনার সব কঠোরতা ভেঙে চুরমার করে দিব। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। দাদা দাদিকে বলে দিয়েন, কোনো এক ব্যক্তিকে ভালো রাখতে নিধি হারিয়ে গেছে, নয়তো বলবেন যে নিধি একটু সুখে থাকার জন্য স্বার্থপরের মতো তাদের ছেড়ে চলে গেছে। আমি নিজেকে কি বলবো নিধি? আমি জানি না ফারিস, প্লিজ আমাকে একটু ভালো থাকতে দিন আপনি। আমি আপনাকে ছাড়া অনেক সুখে থাকব। নিধির কথা শুনে ফারিস কিছু বলল না, তার চোখ দিয়ে নীরবে নোনাপানি গড়িয়ে পড়ে। নিধি দেখার আগেই ফারিস চোখের পানি মুছে নিষ্পলক চোখে নিধির দিকে চেয়ে আছে। ফারিস এটা ভেবেই অবাক হয়, সে নিধির জন্য কাঁদছে। অবন্তী চলে যাওয়ার পরও ফারিসের চোখ থেকে এক ফোঁটা পানি পড়েনি। সাথে নিধির মতো শান্তশিষ্ট মেয়েকে এত কঠোর হতে দেখে তো ফারিস আরও অবাক হয়। সে আর কিছু না বলে এলোমেলো পায়ে হেঁটে রুম থেকে বের হয়ে যায়। রুম থেকে বের হতেই পিয়াস আর ইকরার সামনে পড়ে ফারিস। পিয়াস তার বিস্ময়ে আগ দমিয়ে রাখতে না পেরে বলল, কি হয়েছে স্যার? কিছু হয়নি, আমি বরং আজ যাই। ফারিসের কথা শুনে ইকরা বলল, আরে স্যার, আমি কফি বানিয়েছি, খেয়ে যান প্লিজ। অন্য একদিন আসবো আমি, একটা কাজ আছে আমার।
ফারিসের কথা শুনে ইকরা আর পিয়াস দুজনেরই মন খারাপ হয়ে যায়। ফারিস সেসব পাত্তা না দিয়ে পিয়াসকে বলল, অফিসে এসো, জরুরি কথা আছে আমার। আর ম্যাম, আপনি কয়েকটা দিন নিজের একটু খেয়াল রাখবেন। বলেই ফারিস বাসা থেকে বের হয়ে যায়। নিস্তব্ধ রাত, ঘড়িতে তখন সময় 1টা ছুঁই ছুঁই। ফারিস চোখ মেলে এলোমেলো হাতে টি টেবিলের উপর পানি খুঁজে, কিন্তু সে পানির নাগাল পায় না। তাই ফারিস ফোনের লাইট অন করে দেখে টি টেবিলের উপর পানি নেই। হঠাৎ ফারিসের মনে হলো একটা মেয়ে তার দিকে পানির গ্লাস এগিয়ে দিয়েছে। মেয়েটার মুখটা দেখতে পায় না সে, কেমন ঝাপসা হয়ে আছে সবকিছু। নীতি, বলেই ফারিস মেয়েটাকে ছুঁতে চায়, কিন্তু তার আগেই মেয়েটা হারিয়ে যায়। সবটাই নিজের কল্পনা ভেবে ফারিস কেঁদে ফেলল। এতদিন শুধু নীতি তাকে একপাক্ষিক ভালোবেসে গেছে, এখন যখন সে নিজের প্রতি দুর্বল হয়ে পড়ল আস্তে আস্তে, তখন নিজেই মুখ ফিরিয়ে নিল। নিজের প্রতি প্রচণ্ড রাগ হয় ফারিসের, কেন সে নিজেকে অবহেলা করেছে, কেন সে সবসময় তার থেকে মুখ ফিরিয়ে নিত। যখন নিজে দূরে সরে গেল তার থেকে, তখন সে বুঝতে পারল সে নিজেকে কতটা চায়। এই তো কিছুদিন আগে ফারিসের জ্বর হওয়াতে নীতি নাওয়া খাওয়া ভুলে দিনরাত জেগে ফারিসের সেবা করেছে। সে সুস্থ হওয়া পর্যন্ত তার কাছ থেকে একটু দূরে পর্যন্ত যায়নি। অথচ এখন ফারিস অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, তাকে দেখার মতো একজন মানুষ তার নেই। না আছে তার নীতি, আর না আছে তার দাদা দাদি। আজকে নিজেকে প্রচুর অসহায় মনে হচ্ছে ফারিসের। সে এলোমেলো পায়ে হেঁটে গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেলে পিয়াসের বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ করে নিজেকে দেখার প্রচুর ইচ্ছে জেগেছে ফারিসের। জ্বরে চোখ খুলে রাখতে কষ্ট হচ্ছে তার, তবুও সে অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে পড়ল নীতিকে এক নজর দেখার জন্য। দিনটা সোমবার, বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পিয়াস সকাল সকাল উঠে রেডি হয়ে অফিসের জন্য বের হয়ে যায়। বাসায় শুধু নীতি আর ইকরা। নিজি সোফায় বসে বসে ফারিসের কথায় ভাবছে। আজ থেকে ঠিক 3 দিন আগে ফারিসের সাথে তার শেষ দেখা হয়েছে। আজ 3 দিন হলো, ফারিস নিজের একটু খোঁজ নেওয়ারও চেষ্টা করেনি। পরে নিজের মনে পড়ল, সে তো সিমি চেঞ্জ করে ফেলেছে। খবর নিবেই বা কিভাবে। আজকে হঠাৎ করে ফারিসের জন্য নীতির খারাপ লাগছে। মনে হচ্ছে ফারিস ঠিক নেই, সেই নিয়ে সকাল থেকে চটপট করছে সে। কিন্তু কাউকে কিছু বলতে পারছে না, কারণ সেই তো ফারিসকে ফিরিয়ে দিয়েছিল সেদিন। এসব ভেবেই মন খারাপ নিধির। ইকরা রান্নাঘর থেকে এসে নিধির পাশে বসে। সে নিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে রে নিধু? কিছু ভালো লাগছে না আমার। নিধির বিরস মুখে বলা কথা শুনে ইকরা তাকে জড়িয়ে ধরে বলল, জিজুর জন্য মন খারাপ নাকি? তার কথা মনে পড়ছে। ইকরা কথার জবাব দেয় না নিধি, সে চুপচাপ বসে আছে। ইকরা তার মনের অবস্থা বুঝতে পেরে আবারও বলল, তুই শুধু শুধু দুলাভাইকে ভুল বুঝছিস। উনি একটু রাগী, কিন্তু মনটা ভীষণ ভালো। তুই হয়তো দুলাভাইকে এখনো ভালো করে বুঝতে পারিসনি। আমি উনার সঙ্গে সংসার করেছি ইকরা, উনাকে আমি বুঝতে পারবো না কেন? তুই জানিস উনি অয়নের কথা শুনে আমাকে র দিয়েছে, তাও আবার আমি সবকিছু বলার পরে। সে জায়গায় আমি তো তেমন কোনো রিয়েক্টই করিনি। তুই যাই বলিস না কেন, তোর ভাইয়ার সাথে কথা বলা উচিত। একজন আরেকজনকে বুঝতে পারাটা হলো আসল ভালোবাসা। জানিস, এখন না বিচ্ছেদ জিনিসটা সম্পর্কে সচরাচর হচ্ছে। বিচ্ছেদের থেকে ভালো, তুই তাকে বুঝে সবকিছু ঠিক করে নেওয়া। নিধি ইকরার কাঁধে হাত দিয়ে বলল, ছোটকাল থেকে বাবার রাজকন্যা হয়ে বড় হয়েছিস তুই, বিয়ের পর বরের রাজরানী তুই। আমার ছোট থেকে কষ্ট করে বেড়ে ওঠার ব্যাপারটা অন্তত তুই বুঝতে পারবি না। একটুখানি সুখের আশায় আমি কি না করেছি বলতো? ফারিস নামক পাথর মনের মানুষটার মন পেতে চেয়েছি। সৎ মায়ের ভালোবাসা পেতে চেয়েছি। এ যেন অলিক কল্পনা আমার। যেটা পাওয়ার নয় সেই জিনিসটাই কেন যে সবসময় আমি পেতে চাই কে জানে। জিনিসটা তাদের হবে না জেনেও মানুষ সেই জিনিসটার উপরেই বেশি আকৃষ্ট হয়। নিজের কথা শুনে ইকরা বড় একটা দীর্ঘশ্বাস ফেলে, আসলেই তার কিছু বলার নেই। ছোট কাল থেকে ইকরা আর নিজের বন্ধুত্ব। কখনো নিজের মুখ থেকে তার মায়ের অত্যাচার ছাড়া ভালো কোনো কথা শুনেনি। মেয়েটা কতটা কষ্ট করে বড় হয়েছে সেটা ইকরা খুব ভালো করেই জানে। সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা জোস, কিন্তু ইচ্ছে করছে শাড়ি পরতে। ইকরার কথা শুনে নিজি তার দিকে ভ্রুকুচকে বলল, তোর মনের রং লেগেছে নাকি? নিজির কথা শুনে ইকরা কিছুটা মন খারাপ করে বলল, এমনি ইচ্ছে করছে, তোর ভাইটা থাকলে হতো।
শাড়ি পরা অবস্থায় আমাকে দেখলে অনেক খুশি হতো। ইকরার কথা শুনে নিজেই একটা দীর্ঘশ্বাস ফেলে। সেও ভেবেছে তার একটা সুখের সংসার হবে, তার একজন নিজের মানুষ থাকবে যে তাকে কেয়ার করবে, ভালোবাসবে। তার একান্ত মানুষটাকে নিয়ে তার পছন্দের জায়গা পাহাড়ে হারিয়ে যাবে। কিন্তু তার কিছুই হলো না। মানুষ আসলে খুব করে যা চায় তা কখনো পায় না। পিয়াস অফিসে এসে পৌঁছাতে না পৌঁছাতে হতভম্ব হয়ে গেল। সবাই নিজের কাজ রেখে একজন আরেকজনের জায়গায় দাঁড়িয়ে আছে। কেউ ফোন টিপছে, তো কেউ গল্প করছে। পিয়াস একজন কর্মচারীকে ডেকে বলল, সবাই কাজ না করে এভাবে গল্পে মেতে আছে কেন? স্যার দেখলে তো সবাইকে চাকরি থেকে বের করে দিবে। পিয়াসের কথা শুনে কর্মচারীটি ফিসফিস করে বলল, আরে স্যার আজকে আসেনি, তাই সবাই কাজ না করে গল্প করছে। এদেরকে বলার পরও ঠিক হয়নি। এদেরকে শাড়ি ঠিক করতে পারবে। স্যার আসেনি কেন তা তো আমি জানি না। আচ্ছা তুমি যাও, আমি দেখছি। পিয়াসের কথা শুনে কর্মচারীটি চলে যায়। ফারিস ফোন বের করে ফারিসের ফোনে কল দেয়, কিন্তু তার ফোন বন্ধ। পিয়াস এবার বেশ চিন্তায় পড়ে যায়। ফারিস কখনো অফিস মিস দেয় না, অযথা নাম্বারও বন্ধ করে রাখে না। তাই পিয়াস ফারিসের একজন ক্লোজ ফ্রেন্ডকে কল দেয়। কল রিসিভ করতেই পিয়াস চিন্তিত গলায় বলল, শাকিব, স্যারের কি হয়েছে? অফিসে আসেনি কেন? পিয়াসের কথা শুনে শাকিব ব্যথিত গলায় বলল, ফারিস অ্যাক্সিডেন্ট করেছে। শাকিবের কথা শুনে পিয়াস হতভম্ব হয়ে যায়। কি বলছো কি? কিভাবে হলো এসব? ফারিসের প্রচণ্ড জ্বর ছিল কালকে, নিজের খেয়াল একটুও রাখেনি সে। তার ওয়াইফও তো বাড়িতে নেই, দাদা দাদিও বাড়িতে নেই। রাতে আবার জ্বরের ঘোরে সে তার বউকে আনতে যায় তাদের বাড়িতে, সেখানে যাওয়ার সময়ই সে অ্যাক্সিডেন্ট করে। ফুটবল শরীর নিয়ে ড্রাইভ করেছে, হঠাৎ একটা ট্রাক সামনে চলে আসাতেও ঠিক সামলে নিতে পারেনি, তাই অনেক আঘাত পেয়েছে ও। পিয়াস আর কোনো কথা বলতে পারল না। সে তাড়াহুড়ো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কলিং বেলের আওয়াজ শুনে নিজেই এসে দরজা খুলে দেয়। দরজার অপর পাশে পিয়াসকে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে নিধি বেশ অবাক হয়ে যায়। কি হয়েছে ভাইয়া? এই সময় অফিসে না গিয়ে বাড়িতে কেন? নিধির কথা শুনে পিয়াস বেশ কঠিন গলায় বলল, আমার স্যারের মতো মানুষ হয় না নিধি, আর তুমি তাকে কষ্ট দিয়েছ। লোকটা জ্বরের মধ্যেই শুধুমাত্র তোমাকে এক নজর দেখার জন্য মাঝরাতে ছুটে এসেছিল। তার পরিণাম কি হয়েছে জানো? তোমার বর এখন হাসপাতালের বেডে পড়ে আছে। শুধুমাত্র তোমাকে দেখার জন্য স্যার এত রাতে অসুস্থ শরীর নিয়ে ড্রাইভ করছিল, কিন্তু সে আর বাসায় এসে পৌঁছাতে পারেনি। তুমি এখনো মুখ ফিরিয়ে রাখো তার থেকে। কিছু বলবো না আমি। পিয়াসের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নিধি। নিজের ঠিক কি করা উচিত এই অবস্থায় সেটা সে ভুলে গেছে। সে দৌড়ে বাসা থেকে বের হয়ে যায়। পিয়াস আর ইকরাও নিজের পিছন পিছন যায়। নিধি আর ফারিস দুজনেই মুখোমুখি বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। ফারিস নিধিকে দেখে অভিমানে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। নিধি ছলছল চোখে ফারিসের দিকে তাকিয়ে আছে। ফারিস ডান হাতে প্রচুর ব্যথা পেয়েছে, তার হাত পুরো ব্যান্ডেজ করা। সাথে পায়েও ব্যথা পেয়েছে ফারিস, এতে ফারিসের হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। এছাড়া তেমন বড় কোনো ক্ষতি হয়নি ফারিসের। ডক্টর বলেছে নিয়মিত ওষুধ খেলে 15 দিনের মধ্যেই সে আবার সুন্দর করে হাঁটতে পারবে। কিছুক্ষণের মধ্যেই ফারিসকে রিলিজ দেওয়া হবে। পিয়াস আর ইকরাও এসেছে ফারিসকে দেখতে। ফারিস যেহেতু পায়ের ব্যথার জন্য হাঁটতে পারছে না, তাই শাকিব আর পিয়াস ওকে ধরে গাড়িতে নিয়ে বসিয়ে দেয়। পিয়াস গাড়ি ড্রাইভ করছে, তার পাশে ইকরা। নিধি আর ফারিস পিছনে বসেছে, শাকিব অন্য গাড়িতে আসছে। নিধি আর ফারিস কারো মধ্যে কোনো কথা নেই, দুজনেই নীরবতা পালন করছে যেন। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে ফারিসদের বাড়ির সামনে থামে। পিয়াস আর নিধি নেমে ফারিসকে ধরে বাড়িতে নিয়ে আসে। শাকিবও এসে পৌঁছায় বাড়িতে। নিধি সবাইকে গল্প করতে বলে রান্নাঘরে সবার জন্য চা বানাতে যায়। চা বানিয়ে এনে সবাইকে দিয়ে নিধিও বসে তাদের পাশে। গল্পের মেইন টপিক হচ্ছে নিধি। শাকিব ফারিসের দিকে অভিমানের দৃষ্টিতে তাকিয়ে বলল, বিয়ে করেছিস দাওয়াত পর্যন্ত দিলি না? তুই নাকি আমার বেস্ট ফ্রেন্ড। উফ সরি বলেই তো গিয়েছি, আপনার বেস্ট ফ্রেন্ড তো অয়ন। সে দাওয়াত পেয়েছে, অথচ আমরা দাওয়াত পেলাম না। শাকিবের কথা শুনে ফারিস হেসে বলল, বিয়েটা হুট করেই হয়েছে, আর অয়নকে আমি ইনভাইট করিনি, দাদু ভাই বলেছে। সবাই না জানিয়ে বিয়ে করার পর এই কথাই বলে। যাক সেসব, ট্রিট তো অন্তত দিতে পারিস। ভাই রে, তোকে আমি ভাঙা হাত পা নিয়ে বাহিরে ট্রিট দিতে যাব নাকি?
ফারিসের কথা শুনে শাকিব হতাশ চোখে তাকিয়ে বলল, বাহিরে কই যেতে বললাম? তুই যাকে এত ভালোবাসিস, যাকে দেখার জন্য মাঝরাতে অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে গেলি, তার হাতের স্পেশাল বিরিয়ানি খেতে চাই। শাকিবের কথা শুনে ফারিস নিজের দিকে তাকালো, পরক্ষণে আবার মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমি জানি না ও বিরিয়ানি রান্না করতে পারে নাকি। তোদের ভাবি, তোরাই বল। ফারিসের কথা শুনে শাকিব নিজের দিকে হতাশ চোখে তাকিয়ে আছে। নিজি তা বুঝতে পেরে বলল, আমি রান্না করতে পারি, আপনারা বসুন। আমি রান্না করছি বলেই নিজি রান্নাঘরে চলে যায়। বিরিয়ানি রান্না করার জন্য সবকিছু রেডি করে নেয় সে। মোটামুটি বিরিয়ানি রান্না করার জন্য সবকিছুই আছে, শুধু টক দইটা নেই। তাই নিজি ড্রয়িং রুমে এসে বলল, আমাকে টক দই এনে দিতে পারবেন কেউ ভাইয়া? উনি তো যেতে পারবে না। নিজির কথা শুনে সবাই তার দিকে তাকায়। রাত অনেক হয়েছে, কোনো দোকান মনে হয় না খোলা থাকবে এখন। বাসায় দুধ আর লেবু আছে, সেটা দিয়ে টক দই বানিয়ে নিতে বল শাকিব। ফারিসের কথা শুনে অবাক হয় নিধি। ছেলেরা এসব বিষয় খেয়ালও রাখে। নিধি আর কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে আসে। রান্না শেষ করে নিধি ডাইনিং টেবিলে খাবার নিয়ে এসে সবাইকে সার্ভ করে দেয়। সবাই খাবার খাচ্ছে, ফারিসকে বসে থাকতে দেখে পিয়াস বলল, খাচ্ছেন না কেন স্যার? ফারিস নিজের ডান হাত পিয়াসের দিকে ধরে বলে, হাত নাড়াতে পারছি না, তার উপর আবার ব্যান্ডেজ করা, খাবো কিভাবে? আমি খাইয়ে দিই। পিয়াসের কথা শেষ হওয়ার আগেই শাকিব পিয়াসের পায়ে খোঁচা দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, আরে ভাবি থাকতে তুই এত চিন্তা করছিস কেন? শাকিবের কথা শুনে নিধি কিছুটা অপ্রস্তুত হয়ে সবার দিকে তাকায়। সবার সামনে নাকি তাকে খাইয়ে দিতে হবে। নিধির দিকে তাকিয়ে ফারিস বলল, থাক, তার সমস্যা হলে খাইয়ে দিতে হবে না। আমি খাবো না। ফারিসের কথা শুনে নিধি তার দিকে বিরক্তি ভরা নয়নে তাকিয়ে বলল, অসুস্থ, তারপরেও ন্যাকামি গেল না। বলেই নিধি ফারিসের সামনে থেকে খাবারের প্লেট টেনে নিয়ে তাকে খাইয়ে দেয়। নিধির করা কাজে সবাই হাসছে। পিয়াস ইকরা নিজেদের বাড়ি চলে যায় খাবার খেয়ে, শাকিব ওদের বাড়িতে পৌঁছে দিয়ে আসে। ফারিসদের বাড়ি এখন পুরো ফাঁকা, কিছুক্ষণ আগেও সবার হইচইয়ের বাড়ি মেতেছিল। সবাই চলে যাওয়াতে নিধির মনটা একটু খারাপ, সে বেকুনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারিস রুমে শুয়ে আছে। হঠাৎ কাঁচ ভাঙার আওয়াজ শুনে নিধি তাড়াতাড়ি রুমে আসে। সমস্যা কি আপনার? বলেছি তো একা একা কোনো কাজ না করতে, তারপরেও কেন একা একা গ্লাসে পানি ঢালতে গিয়েছেন? আমার সাথে কথা বলতে আপনার লজ্জা লাগছে? এত এগো কিসের আপনার? নিধির কথা শুনে ফারিস তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। শাট আপ, একটুও পরিবর্তন হননি আপনি, আগের মতোই আছেন। বলে নিধি কাচের টুকরোগুলো এক জায়গায় জড়ো করে ডাস্টবিনে নিয়ে রাখে। রান্নাঘর থেকে গ্লাস নিয়ে এসে নিধি ফারিসকে পানি দেয়। এখন থেকে আমার সাথে রাগারাগি করলে ঘরের রান্না বন্ধ করে দিব। নিধির কথা শুনে ফারিস হেসে ফেলল। অনলাইনে খাবার অর্ডার করলে পুরো হোটেলের খাবার বাড়িতে এনে দিয়ে যাবে, আর তুমি আমাকে রান্না বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছ? ফারিসের কথা শুনে নিধি চুপসে যায়। পরক্ষণে হেসে বলল, চুল টেনে দৌড় দিব? কি করতে পারবেন তখন আপনি? দৌড়ে ধরতে যাবেন আমাকে? কিন্তু কিভাবে? নিধির কথা শুনে ফারিসের মন খারাপ হয়ে যায়। অসহায়ত্বের সুযোগ নিও নামে, একদিন আমার পা ঠিক হয়ে যাবে। তখন কি করতে পারবে তুমি? তখনকার ব্যাপার তখন দেখা যাবে। এখন তো আমার দিন। বলেই হেসে ফেলল নিধি। একটা কথা বলবে নিধি? খুব বলুন। তুমি কি নিজের ইচ্ছেতে এসেছো বাড়ি? হঠাৎ একথা কেন? বলো তুমি, তোমাকে জোর করে কিছুই করতে হবে না। তুমি যদি আমার কালো অতীত জেনে চলে যেতে চাও তাহলে চলে যাও। আমি তোমাকে আটকাবো না। ওই দিন অবন্তীর কথা বলাতে আমার মাথা ঠিক ছিল না, তোমার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি আমি, তুমি আমাকে ক্ষমা করো। অতীত তো আমারও ছিল, আপনি তো মেনে নিয়েছেন। আপনি যদি স্বাভাবিকভাবে আমাকে সবকিছু বলতেন তাহলে হয়তো আমি বাড়ি ছেড়ে যেতাম না। মাথা ঠিক ছিল না আমার। ছেলেদের মাথা সবসময় নষ্টি থাকে। এরই অপমান করছো কিন্তু? অপমান করছি না, যা সত্যি তাই বলেছি। নিধির কথা শুনে ফারিস তার দিকে মুখ গোমড়া করে তাকিয়ে আছে। বৃষ্টি হচ্ছে বাহিরে। তো অসুস্থ শরীর নিয়ে ভেজার ইচ্ছে আছে নাকি? না, বৃষ্টি বিলাস করতে ইচ্ছে করছে প্রিয় মানুষটার সাথে। প্রিয় মানুষকে? তাকে ডেকে নিয়ে আসুন, তারপর গল্প করুন। আমি নীরব শ্রোতা হয়ে আপনাদের চা কফি বানিয়ে দিব। মজা করছো? কি মনে হয়? জানি না, চলো বেকনিতে যাই।
অসুস্থ শরীর নিয়ে আপনাকে কোথাও যেতে হবে না, রুমেই থাকুন। না বলেই ফারিস বিছানা থেকে নামতে যায়, কিন্তু পায়ের ব্যথার জন্য হাঁটতে পারে না। নিজি ফারিসকে ধরে ফেলে বলল, এত বেখেয়ালি কেন আপনি? বেখেয়ালি দেখেই তো তোমাকে আবার ফিরে ফেলাম, অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেই তো তুমি ফিরে এসেছো। ধুর কি সব বলছেন, আমাকে ধরুন, আমি নিয়ে যাচ্ছি বেকুনিতে। নিজির কথা শুনে ফারিস তাকে ধরে হেঁটে হেঁটে বেকুনিতে আসে। ফারিস বাহিরের দিকে তাকিয়ে বলল, ভালো লাগছে না কেন? জানি না, জড়িয়ে ধরো, তাহলে ভালো লাগবে। ফারিসের কথা শুনে নিজি কিছুটা লজ্জা পেয়ে বলল, আজাইরা আবদার। নিজির কথা শুনে ফারিস তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। 1 মাস পর, ফারিস দীর্ঘদিন বেড রেস্টে থাকার কারণে অফিসে আসতে পারেনি, তাই অফিসের কিছুটা দায়িত্ব অয়নের উপরই ছিল। রাহাত শিকদার অয়নের উপর দায়িত্বটা দেয়। কয়েকদিন ধরেই অফিসের হিসাবে গরমিল দেখা যায়। ফারিস তা বুঝতে পেরে অয়নের উপর নজর রাখতে দেয় পিয়স আর শাকিবকে। উপযুক্ত প্রমাণ তৈরি করতে সক্ষম হয় পিয়স আর শাকিব। অয়ন ফারিসদের অফিসের টাকা লুটপাট করে তার পকেট মোটা করেছে, তাই অয়নকে পুলিশে দেওয়া হয়। ফারিসের টাকা লুটপাট হলেও সে অয়নকে জেলে ঢুকাতে পেরে খুশি প্রচুর। সে অয়নকে দু চোখেও দেখতে পারে না, যখন সে নিজেকে উল্টাপাল্টা বুঝিয়েছে তখন থেকে। রাত প্রায় 10টা বাজে, ফারিস বাহিরে থেকে এসে রুমে চলে যায়। এদিকে নিজি যে তার জন্য ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে সেদিকে তার নজর নেই। তাকে দেখেও না দেখার অভিনয় করে ফারিস চলে যাওয়াতে নিজি একটু কষ্ট পায়। সে কিছু না বলে মুখে হাসি বজায় রেখে রুমে যায়। ফারিস দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে রুমের এক কোণায়। নিজিকে দেখে কল কেটে দেয় ফারিস, তা দেখে নিজি ভ্রুকুচকে বলল, ডিস্টার্ব করলাম নাকি? নিজির কথা শুনে ফারিস গম্ভীর কণ্ঠে বলল, বুঝেছ যখন, তাহলে দাঁড়িয়ে আছো কেন? ফারিসের এমন আচরণ দেখে নিজি চুপসে যায়। নিজি ফারিসের কাছে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে আপনার? এমন করে কথা বলছেন কেন? নিজির কথার জবাব দেয় না ফারিস, সে চুপচাপ বিছানায় গিয়ে বসে। ফারিস নিজিকে ইগনোর করছে বুঝতে পেরে সে আর ফারিসকে বিরক্ত না করে বিছানা তৈরি করে শুয়ে পড়ে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে ফারিস। রাত প্রায় 11টা বাজে। নিজি রুমে ঘুমাচ্ছে, এই সুযোগে ফারিস চুপি চুপি ছাদে চলে আসে। ছাদের একপাশে অনেকগুলো গোলাপ ফুল জড়ো করে রেখেছে ফারিস, সে ফোন হাতে পায়চারি করছে। হঠাৎ ফারিসের ফোন বেজে ওঠে, সে তড়িঘড়ি করে কল রিসিভ করে বাসার নিচে যায়। একজন লোক এসে তার হাতে মাঝারি সাইজের একটা বাক্স ধরিয়ে দেয়। ফারিস তা নিয়ে তাড়াতাড়ি আবার ছাদে চলে যায়। তার মনটা চটপট করছে, সে জানে নিজি কষ্ট পেয়েছে তার ব্যবহারে, সে ইচ্ছে করেই নিজির সাথে এমন আচরণ করেছে। ফারিস ছাদে এসে তাড়াতাড়ি ছাদের একপাশে ফুল দিয়ে সাজায়। একটা ছোট টেবিলের উপর কেক বের করে রেখে তার চারপাশে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেয়। গোলাপের পাপড়ির উপরে ছোট ছোট ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয় ফারিস। অল্প কিছু সময়ের মধ্যেই অন্ধকার জায়গাটা ক্যান্ডেলের আলোতে উজ্জ্বল হয়ে যায়। ছোট টেবিলের উপর ফুল আর ক্যান্ডেল দিয়ে সাজিয়ে মাঝখানে কেক রাখা। পুরো ছাদ অন্ধকার, শুধু টেবিলে ছোট ছোট ক্যান্ডেলগুলো জ্বলছে। এতে যেন ছাদের সৌন্দর্যটা ফুটে উঠেছে। ফারিস ঘড়িতে সময় দেখে সকাল 11:55 বাজে। সে আর দাঁড়িয়ে না থেকে রুমে যায়। রুমের সামনে এসে তো ফারিস হতভম্ব হয়ে যায়। রুমের দরজায় আটকানো। সে তো রুম থেকে বের হওয়ার সময় নিচে ঘুমিয়েছিল। তাহলে কে দরজায় আটকালো? এদিকে 12টা বাজার আর মাত্র 4 মিনিট বাকি আছে। সে যে এতক্ষণ কষ্ট করে সবকিছু ডেকোরেশন করেছে সবকিছু কি বিফলে যাবে? এসব ভেবেই আটকে উঠল ফারিস। সে দরজায় নক করে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ফারিস এবার গম্ভীর কণ্ঠে বলল, নিজি, আমি জানি তুমি জেগে আছো। তাড়াতাড়ি দরজা খুলো। তবুও কোনো সাড়া শব্দ নেই। ফারিস হতাশ চোখে দরজার দিকে তাকিয়ে আছে। আজকে নিজির জন্মদিন, সেই ভেবেই ফারিস তার জন্য সারপ্রাইজ হিসেবে ছাদে কেক এনে সাজিয়েছে ফুল দিয়ে। এদিকে নিজিকে ইগনোর করার জন্য যে সে এত রেগে যাবে সেটা কল্পনাও করতে পারেনি ফারিস। সে আর কিছু ভাবতে পারল না। 12টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি আছে। ফারিস কিছু একটা ভাবল, তারপর কঠিন গলায় বলল, তুমি কি চাও এত রাতে আমি বাহিরে রাত কাটাই? এত রাতে গাড়ি ড্রাইভ করে আবার কোনো দুর্ঘটনা ঘটায়, এটাই তো চাও? ফারিস বলতে দেরি, দরজা খুলতে দেরি হয় না নিধির। সে দরজা খুলে গুটিসুটি মেরে একপাশে দাঁড়িয়ে আছে।
ফারিস লক্ষ্য করল নিধির চোখের কোণায় পানি। সে আর কিছু না ভেবে নিধিকে কোলে তুলে নেয়। ফারিসের কাজে তো হতভম্ব হয়ে যায় নিধি। সে ফারিসকে খামচে ধরে বলল, আরে কি করছেন আপনি? মাথা খারাপ হয়েছে নাকি? নিধির কথা শুনে ফারিস তার দিকে গম্ভীর চোখে তাকায়। তা দেখে নিধি চুপসে যায়, আর কিছু বলার সাহস হয় না তার। ফারিস নিধিকে ছাদে নিয়ে এসে নামিয়ে দেয়। তারপর নিধির চোখ ধরে ফারিস টেবিলের সামনে নিয়ে তাকে ছেড়ে দেয়। তারপর ফারিস একটা রিং নিয়ে হাঁটু গেয়ে বসে বলল, শুভ জন্মদিন প্রিয়তমা। একটা কোমলমতি নারী তার সবটুকু ভালোবাসা দিয়ে আমার ভাঙা হৃদয়টাকে জোড়া দিয়েছে, সেই নারীটি তুমি। তুমি জীবনে না আসলে জানতামই না কিভাবে সুখে থাকতে হয়, কিভাবে নিজের কষ্ট লুকিয়ে হাসির মুখে থাকো তুমি। তোমার মায়াবী চোখের মাঝেই ডুবছেছি আমি। আমার জীবন হয়তো পরিপূর্ণভাবে নিখুঁত নয়, কিন্তু আমার মাঝে তোমার জন্য ভালোবাসা পরিপূর্ণ আছে। আমি তোমার হৃদয়ের একটি অংশ হতে চাই। তোমাকে না দেখার মুহূর্তগুলো আমি অতিক্রম করতে পারি না। তোমার মনের শুদ্ধতা আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। তোমার ভালোবাসা সেই অমূল্য উপলব্ধির নাম, যা আমাকে অতীতের সব দুঃখ ভুলিয়ে দেয়। অনেকবার চেষ্টা করেছি আমার বিষাক্ত জীবন থেকে তোমাকে দূরে রাখতে, কিন্তু আমি আর পারছি না দূরে থাকতে। আমার মত এলোমেলো একজন মানুষকে গুছিয়ে তুলেছ তুমি, কখনো ছেড়ে যেও না আমাকে। সারা জীবন আমার ছায়া হয়েই পাশে থেকো তুমি। হবে কি আমার মনের রাজরানী। ফারিসের কথা শুনে নিধির চোখ ছলছল করে উঠে। মানুষটা তার জন্মদিন মনে রেখেছে, অথচ সে কোনোদিন ফারিসকে এসব বলেনি। আদৌ তার কপালে এত সুখ শুইবে? নিধিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, হাঁটু ব্যথা করছে সুইটহার্ট, আর কতক্ষণ শাস্তি দিবে? একসেপ্ট করে নাও না প্লিজ। ফারিসের অসহায় গলায় বলা কথা শুনে হেসে ফেলে নিধি। সে তার হাত বাড়িয়ে দেয় ফারিসের দিকে। ফারিস সযত্নে নিধির হাতে রিং পরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। নিধিকে টেনে কেকের সামনে দাঁড় করিয়ে দেয় সে। কেক কাটুন ফারিসের রাজরানী। ফারিসের কথা শুনে হেসে ফেলে নিধি। সে কেক কেটে ফারিসকে খাইয়ে দিয়ে বলে, মানুষের জীবনে যেমন সমস্যা পিছন ছাড়ে না, আপনিও তেমন ভাবে কখনো আমাকে ছেড়ে যাবেন না। সারা জীবন সমস্যার মতোই থেকে জেল আমার পাশে। বড্ড বেশি ভালোবাসি আপনাকে। নিধির প্রথম কথাগুলো শুনে হেসে ফেলে ফারিস। সে নিধিকে কাছে টেনে নিয়ে কপালে চুমু খায়। ফারিসের কাজে নিধি তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। তা বুঝতে পেরে ফারিস হেসে বলল, মেহরাব ফারিস শিকদার তার রাজরানীকে চুমু দিয়েছে, তাতে আপনার কি মিস নিধি? ফারিসের কথা শুনে জোরে হেসে ফেলল নিধি। সে আলতো হাতে ফারিসকে জড়িয়ে ধরে